আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এসেছি। এই অংশটার ফার্স্ট যে ভিডিওটা আমরা তৈরি করব, এই ভিডিওতে থিওরিটা থাকবে, যেটাতে আমাদের প্রাথমিক ধারণা তৈরি হবে। তো এটা খুব দরকার, তার কারণ এর পরের যে ভিডিওগুলো তৈরি করব সেখানে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অংশগুলো থাকবে। তাই এই ভিডিওর যে নতুন নতুন টার্মসগুলো পাবে সেগুলো খুব ভালো করে জানতে হবে। প্রয়োজনে আমার এই ভিডিওটা দেখার পর বই থেকেও বিভিন্ন যে কোনো রাইটার থেকে এই ওয়ার্ডগুলো আরও ভালো করে বোঝার চেষ্টা করবে। তারপর কোথাও সমস্যা হলে আমাকে জানাবে। শুরু করা যাক। তাহলে এস্টিমেশন অফ প্যারামিটার্স এই চ্যাপ্টার শুরু করব। আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল নিচ্ছি, এটা পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, এবং ক্যাপিটাল এফ অফ এক্স এটা ডিস্ট্রিবিউশন ফাংশন র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্সের। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো, লেট ক্যাপিটাল এক্স বি the population random variable and capital F of x be the distribution function of capital X. এখন এস্টিমেশন কার করব? প্যারামিটারসের। তাহলে প্যারামিটারস বলতে কি বোঝায় এটা দেখা যাক। এই ডিস্ট্রিবিউশনের মধ্যে ক্যাপিটাল এফ অফ এক্স এর মধ্যে যে সমস্ত রিয়াল কনস্ট্যান্টসগুলো রয়েছে সেই রিয়াল কনস্ট্যান্টসগুলোকেই আমরা প্যারামিটারস বলবো। আমাদের আগে ধারণা আছে যে সাপোজ এফ এক্স থিটা ওয়ান থিটা টু থিটা এন, এটা একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এর যে ডিস্ট্রিবিউশন, তাহলে সেই ডিস্ট্রিবিউশনে সাপোজ এফ ক্যাপিটাল এফ ডিস্ট্রিবিউশন, এই এফ তো এক্সের ফাংশন হবেই, সঙ্গে থিটা ওয়ান থিটা টু থিটা এনের ফাংশন হবে। এই রিয়াল কনস্ট্যান্টসগুলি থিটা ওয়ান থিটা টু থিটা এন এরা কি? এরা হলো রিয়াল কনস্ট্যান্টস। আর এই রিয়াল কনস্ট্যান্টসগুলো কি আমরা বলছি? পপুলেশন প্যারামিটার্স বা প্যারামিটার্স অফ দ্য পপুলেশন। এখন এই থিটা ওয়ান থিটা টু থিটা এন এরা যেহেতু পপুলেশন প্যারামিটার্স, প্রত্যেকে নিজস্ব তার মানের জন্য একটা ক্যারেক্টারকে প্রকাশ করে, এটা আমাদের জানা আছে। আমাদের এইখানে কাজ হলো, সাপোজ এই প্যারামিটারসগুলির মধ্যে থেকে একটা প্যারামিটারকে তুলে নিলাম, আর সেই প্যারামিটারটাকে বলছি থিটা। তাহলে এফ এক্সের তো ফাংশন বটেই, এটা থিটার উপরও নির্ভরশীল। তাহলে এফ ফাংশন অফ এক্স থিটা, আরও বাকি যে প্যারামিটারসগুলো রয়েছে তাদেরকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে কাজ করব। অর্থাৎ আমরা এখানে শুধুমাত্র এখন একটা প্যারামিটার নিয়ে কাজ করব। পরে তোমরা আরও দেখবে যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো বা উঁচু ক্লাসে একের অধিক তখন এই প্যারামিটারস নিয়ে কাজ করব। এখন একটা প্যারামিটার নিয়ে আমরা এই চ্যাপ্টারটা দেখব। অর্থাৎ যখনই দেখব যে একের অধিক প্যারামিটারস আছে, আমরা ট্রিট করব একটা যে প্যারামিটারটা আমরা চুজ করলাম
সেই প্যারামিটারটা নেব, বাকি প্যারামিটারটিকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ভাবব। আর পরবর্তী আরও যে অংশ রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে, সেই চ্যাপ্টারে তখন একের অধিক প্যারামিটারস নিয়ে কাজ করা শিখব। এখানে দেখো এই থিটাটা কি, তাহলে এটা এখন একটা প্যারামিটার। এই প্যারামিটারটাকে, এটা এখন আননোন প্যারামিটার বলছি, হ্যাঁ, এটা আননোন প্যারামিটার। এই আননোন প্যারামিটারটাকে আমরা পপুলেশন থেকে একটা স্যাম্পল নেব। সাপোজ সেই স্যাম্পলটি হলো x1 x2 xn, এটা একটা র্যান্ডাম স্যাম্পল। আর এই র্যান্ডাম স্যাম্পল দিয়ে আমরা একটা স্ট্যাটিস্টিক বানাবো, f of x1 x2 xn। এর কাজ হলো এই ফাংশনটি এমনভাবে তৈরি যেন এই র্যান্ডাম স্যাম্পল আমরা যখন নিয়ে ফেলবো একটা ভ্যালু, তখন আমরা যদি এখানে পুট করি, তাহলে এই যে স্ট্যাটিস্টিক, এইটার যে ভ্যালু পাবো, সেই ভ্যালুটা থিটার খুব কাছে, অর্থাৎ এইটা থিটার একটা বিশেষ নেইবারহুডের মধ্যে লাই করবে, অর্থাৎ বিলংস টু, সাপোজ আমি ধরে নিচ্ছি থিটা মাইনাস ইপসাইলন, থিটা প্লাস ইপসাইলন। হ্যাঁ, এখানে ইপসাইলন মিনস একটা পজিটিভ নাম্বার। এখন দেখো এই থিটাকে আমরা তৈরি করব, আমরা জানবো, এটা তো আননোন। এই প্যারামিটারটি তৈরি করব। কি দিয়ে তৈরি করব না, এর ভ্যালুটা আমরা জানার চেষ্টা করব, অর্থাৎ স্যাম্পল নেব। এখন র্যান্ডাম স্যাম্পল নিলাম x1 x2 xn। এই র্যান্ডাম স্যাম্পলটি দিয়ে আমরা একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনের যে ভ্যালু, সেই ভ্যালুটি প্যারামিটার থিটার সমতুল্য হবে, অর্থাৎ তার মধ্যে যদি এই ফাংশনের ভ্যালুর সঙ্গে এই থিটার প্রকৃত ভ্যালুর যদি তফাৎ থাকে, সেই তফাৎটা খুব সামান্য। সেই কারণে থিটার একটা স্মল নেইবারহুডের মধ্যে এই ফাংশনের ভ্যালু থাকবে। যদি এমন হয়, তাহলে এই বিশেষ ফাংশনটিকে আমরা বলবো, বা এই যেহেতু এটা x1 x2 xn র্যান্ডাম স্যাম্পল দিয়ে এই ফাংশনটি তৈরি হয়েছে, তাই একটা স্ট্যাটিস্টিক। আর এই স্ট্যাটিস্টিক তৈরি হয়েছে কার জন্য? থিটা প্যারামিটারের জন্য। সেই কারণে এই স্ট্যাটিস্টিকটাকে আমরা বলবো এস্টিমেট। এটা কি বলবো? এস্টিমেট। কার এস্টিমেট? এস্টিমেট অফ থিটা। আর এই যে করেসপন্ডিং যে র্যান্ডাম ভেরিয়েবল x1 x2 xn, এই র্যান্ডাম ভেরিয়েবলটাকে আমরা বলছি এস্টিমেটার। এস্টিমেটার, এস্টিমেটার। কার এস্টিমেটার? অফ থিটা। এখন দেখো আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ একটা নির্দিষ্ট ধরনের পপুলেশন নিচ্ছি। সাপোজ আমরা নিচ্ছি নর্মাল ডেনসিটি কার্ভ নিচ্ছি, নর্মাল ডিস্ট্রিবিউশন নেব। তো আমরা জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশন এর ডেনসিটি ফাংশনটা দেখি। ডিস্ট্রিবিউশন এন এম সিগমা, এর ডেনসিটি ফাংশনটা মনে আছে নিশ্চয়, 1/√2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস x মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার। এখানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। এম কোথায় থাকবে? এম মাইনাস ইনফিনিটি ইনফিনিটির মধ্যে, আর সিগমা হলো ওপেন ইন্টারভ্যাল 0 ইনফিনিটি। এটা আমরা জানি। তো এখানে লক্ষ্য করে দেখো, এইখানে এম অ্যান্ড সিগমা আর রিয়াল কনস্ট্যান্টস।
and these are called parameters of the population. এই এম এবং সিগমা এর মধ্যে সাপোজ আমরা এই এমটা কনসিডার করলাম, তাহলে এইখানে থিটা ইজ ইকুয়াল টু এম। এবার একটা র্যান্ডাম স্যাম্পল নিচ্ছি, সাপোজ x1 x2 xn। এই র্যান্ডাম স্যাম্পলটি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে তৈরি করা হয়েছে। আমরা একটা স্ট্যাটিস্টিক বানাবো, অর্থাৎ এফ অফ x1 x2 xn বানাচ্ছি এরকম, x1 প্লাস x2 প্লাস xn। এটা একটা স্ট্যাটিস্টিক। এই স্ট্যাটিস্টিকটি এইটাকে বলা হয় স্যাম্পল মিন এক্স বার দিয়ে চিহ্নিত করা হয়। এই এক্স বারটি এর যা ভ্যালু, আমরা স্যাম্পল নেওয়ার পরে যে ভ্যালু পাচ্ছি সেই ভ্যালুটি এই এম এর সমতুল্য। অর্থাৎ আমরা বলতে পারি যে এক্স বার বিলংস টু এম মাইনাস ইপসাইলন এম প্লাস ইপসাইলন। তাহলে এই এক্স বারকে অর্থাৎ এই স্ট্যাটিস্টিকটাকে আমরা বলছি এস্টিমেট। কার এস্টিমেট? এম এর এস্টিমেট। তাহলে এক্স বার ইজ কল্ড কি? এস্টিমেট অফ এম। আর এইখানে যে এর করেসপন্ডিং যদি ক্যাপিটাল এক্স বার লিখি, এটা হলো এস্টিমেটার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার ভাষাটা দেখব। তাহলে যেগুলো আমরা বুঝলাম সে ভাষাটা একটা দেখা যাক। প্রথমে আমরা কি নিয়েছিলাম? একটা পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল নিয়েছিলাম। এই ক্যাপিটাল এক্স হচ্ছে পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল, আর ক্যাপিটাল এফ অফ এক্স যেটা, সেটা ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল এক্স। এখন দেখো, এই ক্যাপিটাল এফ অফ এক্সের মধ্যে রিয়াল কনস্ট্যান্টস একের অধিক থাকতে পারে। যে রিয়াল কনস্ট্যান্টসগুলি আছে আমরা তার মধ্যে একটা ধরলাম আলফা। এটা আননোন, এই আলফাটা। এখন লক্ষ্য করে দেখো, আমরা যদি এই কাজটি করি, দেখো, ফর ডিফারেন্ট অ্যাডমিসিবল ভ্যালুজ অফ আলফা মিন্স আলফার মান যদি চেঞ্জ করি, তাহলে সঙ্গে সঙ্গে এই ডিস্ট্রিবিউশনটা নতুন পাবো। আর এই নতুন ডিস্ট্রিবিউশনটি তার ফাংশনাল ফর্ম সেম, কিন্তু ডিস্ট্রিবিউশনটা নতুন। এটা কি করে বুঝবো? না, এটা আমরা নর্মাল এম সিগমা পপুলেশন দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এম যে প্যারামিটার, সেই প্যারামিটারটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকবে। তো আমরা জানি যে এম মানে হলো মিন, আর সেই মিনে ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু এম এ থাকে, আর এম থেকে দুই পাশে ছড়িয়ে থাকে, এবং এই ছড়িয়ে থাকাটা এটা সুষমভাবে ছড়িয়ে থাকে। একটু চিত্রটা আমরা দেখব। এখানে দেখো, আমরা যদি ডেনসিটি ফাংশনটাকে এইভাবে লিখব, সাপোজ এটা এম, তাহলে এই দিকে এক্স এর ভ্যালু যাবে, হ্যাঁ, আর এইখানে সর্বোচ্চ ভ্যালু থাকবে। প্রবাবিলিটি, নর্মাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন এরকমভাবে যা থাকে। এই এম যে ভ্যালু, এইখানে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সব থেকে বেশি। আর তারপরে দেখো, আমরা রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে এটা একই রকমভাবে, এইদিকে যেভাবে যাবে এই দিকেও কিন্তু সেই একই রকমভাবে যাবে, অর্থাৎ একই রকমভাবে ছড়িয়ে আছে।
এইবার দেখো এই এম যদি পরিবর্তন করি, অর্থাৎ এম এর নতুন অবস্থান, সাপোজ এখানে এম আছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সিগমা যদি নির্দিষ্ট থাকে, এটা ডিস্ট্রিবিউশনটা এম এর কাছে গিয়ে আবার সর্বোচ্চ হবে। এ দেখো এরকম হবে, এইটা এম হবে এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা এরকম হবে। সাপোজ এমটা আমাদের ডান দিকে না হয়ে বাম দিকে হচ্ছে, তাহলে কি হবে দেখো তো। সাপোজ এখানে এমটা এখানে রয়েছে, হ্যাঁ, তাহলে ঠিক এরকম এইভাবে এখানে সর্বোচ্চ ভ্যালু দেবে, ছড়িয়ে যাবে। তাহলে বুঝতে পারছো আশা করি। এদের দেখো আকার এক, এ দেখো ব্লু কালার, রেড কালার, ব্ল্যাক কালারের প্রত্যেকেই কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন, এদের এম ভিন্ন, সিগমা সেম। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাই এম পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশনটা পরিবর্তন হচ্ছে, আর তার ফাংশনাল ফর্ম কিন্তু একই থাকবে। এবার দেখো, অর্থাৎ জাস্ট এম এর মানের পরিবর্তন, এখানে এম এর জায়গায় M1, M2, M3 এটসেট্রা, তাহলে পুরো ফর্মটা কিন্তু সেম থাকবে। দেখো এমটাকে আমি নির্দিষ্ট রাখলাম। সাপোজ এই আমরা ব্লু কালারের যেটা রয়েছে এই এমটা গ্রহণ করলাম। এখন তাহলে এইখানে যে এম রয়েছে সেই এম এর ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে দেখি, হ্যাঁ, এটাকে এই এম এর এম কনস্ট্যান্ট রাখলাম, সিগমা পরিবর্তন করছি। সাপোজ সিগমার ভ্যালু বিভিন্ন রকম, সিগমা 1, সিগমা 2 এটসেট্রা। তাহলে যদি সিগমা 1 গ্রেটার দেন সিগমা 2 হয়, তাহলে আমি তোমাকে বুঝে নিতে হবে যে সিগমা 1টা সিগমা 2 এর থেকে বড়, মিনস ডিস্ট্রিবিউশনটা এমন হবে। আচ্ছা, এইটা একটু ছবি দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। এইখানে যদি সিগমা বেশি হয়, সিগমা 1 হয়, তাহলে এইখানে যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটি অনেক দূর ছড়িয়ে যাবে, তাহলে এইরকম। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটাকে নতুন ছবি দিয়ে দেখাবো। সাপোজ আমরা সিগমা এইটাকে প্যারামিটার হিসেবে নিচ্ছি, তাহলে এমটা কনস্ট্যান্ট, তাহলে এটাই এম। তাহলে একটা নির্দিষ্ট সিগমার জন্য এই দেখো, এই হলো আমাদের ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এবার এইটা সিগমা ইজ ইকুয়াল টু সিগমা 1 এর জন্য। এখন আমরা তৈরি করব সিগমা ইজ ইকুয়াল টু সিগমা 2 এর জন্য। সিগমা 2, যেখানে সিগমা 2 এইটা লেস দেন সিগমা 1, তাহলে ছড়িয়ে থাকার পরিমাণটা কমে যাবে, মিনস এরকম হবে। দেখো তো, বুঝতে পারছো আশা করি। দেখো এই জায়গাটাই বেশি পরিমাণ প্রবাবিলিটি মাস থাকবে, আর দূরে ছড়িয়ে যাবে কম, যেহেতু সিগমা 2 এর ভ্যালু কম। এবার আর একটা বিষয় দেখি, সিগমা যদি সিগমা 3 হয়, অর্থাৎ সিগমা 3 গ্রেটার দেন সিগমা 1, তাহলে তোমাকে বুঝে নিতে হবে এইটা ছড়িয়ে বাইরে যে ছড়িয়ে থাকবে সেই পরিমাণটি আরও অনেক দূর পর্যন্ত যাবে, অর্থাৎ এর এইখানে এম এর কাছে প্রবাবিলিটি ম্যাস কম, আর এইভাবে ছড়িয়ে যাবে। যদি সিগমার এরকম পরিবর্তন করি, তাহলে আমাদের যে ডেনসিটি ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, তাদের ফাংশনাল ফর্ম এক থাকবে। আর ফাংশনাল ফর্ম এক থাকা মানে এখানে দেখো যে চরিত্র রয়েছে, অর্থাৎ নর্মাল কার্ভের যে সমস্ত কমন গুণগুলো আছে, প্রত্যেকের মধ্যে সেই কমন গুণগুলো আছে। তাই তুমি বলতে পারো যে তাদের যেন স্ট্রাকচার, কমন যে স্ট্রাকচার, সেটা একই রকমই থাকবে। অর্থাৎ আমরা এম প্যারামিটারটা যদি কনসিডার করি, এম এর বিভিন্ন ভ্যালুর জন্য আমার ডিস্ট্রিবিউশনটা পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই ডিস্ট্রিবিউশনের
যে ফাংশনাল ফর্ম, আর সেই ফাংশনাল ফর্ম দিয়ে যে তার স্ট্রাকচারগুলি, কমন স্ট্রাকচারগুলি সেম থাকবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি।